বন্ধুরা, তোমরা যারা এই ধরনের আবেগঘন ভিডিও দেখে অভ্যস্ত তাদের জন্য আজকে আমি আমার ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া এক অসাধারণ মজার গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমাদের লাইফের যতগুলো এই ধরনের ভিডিও দেখেছ সেসব ভিডিওর থেকে আমার এই ভিডিওটি একদম ভিন্ন এবং স্পেশাল হতে যাচ্ছে। তবে তোমাদেরকে একটি কথা আগেই বলে রাখি, আমি অনেক ভাষায় সরাসরি ইউজ করতে পারবো না, আকার ইঙ্গিত বোঝাবো। একটু কষ্ট করে তোমরা আমার কথাগুলো বুঝে নিও। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল গল্পে ফিরে যাই। বন্ধুরা, আমার নাম আশা। আমার বর্তমান বয়স 23 বছর। আমরা 2 ভাই বোন। আমার ছোট ভাই আশিকের বয়স 16 বছর। বন্ধুরা, আমি একজন বিবাহিত ডিভোর্সি মেয়ে। 4 মাস আগে আমার ডিভোর্স হয়েছে। আর এই ডিভোর্সের মূল কারণ হল আমার স্বামী আমাকে ঠিকমতো ওই খাবারটা খাওয়াতে পারত না। আমার স্বামীর সাথে আমার সংসার করার জন্য আমার বাবা মা আমাকে প্রচণ্ড মারধর করেছে। কিন্তু আমি তাদেরকে একটি কথাই বলেছি, তোমরা আমার কথা বোঝার চেষ্টা করো। তোমার জামাইয়ের পক্ষে আমাকে কোনোভাবেই ম্যানেজ করা সম্ভব নয়। একদিন আমার মা আর বাবার রুমের মধ্যে আমাকে আটকিয়ে বাঁশের কাঁচা কঞ্চি দিয়ে বেধড়ক পেটালো। আমি তাদেরকে একটি কথাই বলেছি, আমি কোনো মতেই ওর সংসার করতে পারবো না। এবার আমার মা আমার বাবাকে রুম থেকে বের করে দিল। তারপর আমাকে জিজ্ঞেস করল, তুই আমার মাথায় হাত দিয়ে একদম সত্য কথা বলবি। আমি তখন বললাম, ঠিক আছে মা, আমি তোমার কাছে বিন্দু পরিমাণও মিথ্যে কথা বলবো না। তারপর আমার মা আমাকে জিজ্ঞেস করল, তুই জামাইয়ের সাথে সংসার করবি না, এর মূল কারণটা কি? এবার আমি লজ্জা শরম ত্যাগ করে মাকে বললাম, আচ্ছা মা, তুমি যদি 200 লিটার পানির ট্যাঙ্কের মধ্যে তোমার আঙুলের মতো ছোট্ট একটা টাকি মাছ ছেড়ে দিয়ে হাত দিয়ে ধরার চেষ্টা করো, তাহলে কি সেই মাছটাকে হাতাইয়ে ধরতে পারবে? এবার আমার মা বলল, এটা তো কারো পক্ষে সম্ভব না। তারপর আমি বললাম, এবার ধরো এই 200 লিটার পানির ট্যাঙ্কির মধ্যেই তোমার হাতের মতো মোটা একটা গজার মাছ ছেড়ে দিয়ে ধরার চেষ্টা করো, তাহলে কি ধরতে পারবে? আমার মা তখন বলল, যেহেতু গজার মাছটা অনেক বড় সাইজ হয়ে থাকে, সেহেতু এই 200 লিটার পানির ট্যাঙ্কির মধ্যে থেকে সেই মাছটা ধরা কোনো ব্যাপারই হবে না। তারপর আমার মাকে আমি বললাম, আচ্ছা মা, তুমি ধরো সারা বছর ধরে চেষ্টা করলে সেই টাকি মাছটাকে গজার মাছের মতো বড় করার জন্য, তাহলে কি কখনো সম্ভব হবে? এবার আমার মা বলল, এটা কখনোই সম্ভব নয়। তারপর আমি আমার মাকে বললাম, তোমার জামাইয়ের অবস্থা সেই 200 লিটার পানির ট্যাঙ্কি আর ছোট টাকি মাছের মতোই। তারপর আমার মা বলল, আমাকে আর বোঝাতে হবে না, আমি সবকিছু বুঝতে পেরেছি। অযথা তোর বাবা আর আমি মিলে তোর সাথে অবিচার করলাম। আমি তোর বাবাকে বুঝিয়ে বলে এই সপ্তাহের মধ্যে ডিভোর্সের ব্যবস্থা করে দিচ্ছি। যেহেতু বিয়েটা বেশি দিন হয়নি, তাহলে এখনও তোকে ভালো ছেলের সাথে বিয়ে দেয়া সম্ভব। মায়ের এমন কথা শুনে আমি একটু খুশি হলাম। তারপর মাকে বললাম, এবার যে ছেলের সাথে বিয়ে ঠিক করবে সর্বপ্রথম আমাকে তার সাথে 2-4 মিনিট পার্সোনাল কথা বলার সুযোগ দেবে। আমার মা তখন বলল, ঠিক আছে, এবার তুই দেখে শুনে নিজের পছন্দ মতো বিয়ে করিস। তারপর থেকে আমার বাবা মা বিভিন্ন জায়গায় ছেলে দেখতে থাকল। এদিকে আমার যতদিন যাচ্ছে তত আমি নিজেকে নিজের নিয়ন্ত্রণে রাখতে খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। বিশেষ করে রাত আসলে এতটাই খারাপ লাগে, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কোনো উপায় না পেয়ে নিজেকে শান্ত রাখার জন্য অবশেষে নিজের হাতের 2টা আঙুল ভিন্ন ধরনের কাজে লাগিয়ে নিজেকে ব্যস্ত রাখতে শুরু করলাম। প্রতিদিন রাতে আমি রুমের মধ্যে বসে ওই কাজগুলো করে নিজেকে একটু প্রশান্তি দিই। বন্ধুরা, আমার চেহারা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমার মতো মেয়ের খাবার চাহিদাটা কতটা থাকতে পারে। আবার তোমরা এটাও জানো যে আমার মতো পাতলা শরীরের মেয়েদের খাবারের চাহিদাটা মোটা মেয়েদের চেয়ে অনেক গুণ বেশি হয়ে থাকে। মাঝে মধ্যে রাতের বেলা এতটাই খাবারের প্রতি রুচি জাগে যে তখন আমার মনে হয় হাতির মতো আস্ত একটা কলা গাছ গিলে খেয়ে ফেলি। বন্ধুরা, গতকাল রাতে আমি এতটাই ইমোশন হয়ে পড়েছিলাম যে রুমের দরজা না লাগিয়ে বিছানার উপর বসে নিজেকে একটু প্রশান্তি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। রাত তখন আনুমানিক 9:30। হঠাৎ করে আমার ছোট ভাই আশিক এসে আমার রুমের মধ্যে ঢুকে আমাকে এমন অবস্থায় দেখে থমকে দাঁড়িয়ে যায়। আশিককে দেখে আমার বুকের ভিতর বিদ্যুতের গতিতে চমকে উঠি আমিও। যে নিজেকে একটু সংযত করব সেদিকে একটুও খেয়াল নেই। আশিক এমন একটা সময় আমার রুমে ঢুকেছে, আমি অলরেডি সেই পজিশনের শেষ প্রান্তে ছিলাম। এতটাই পরিশ্রম করছিলাম যে আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আমার গায়ের ঘাম বের হবে। ঠিক এমন সময় আশিক আমার রুমের মধ্যে ঢুকে আমাকে থামিয়ে দিল। তারপর যখন দেখলাম আশিক কোনো কথা না বলে বাকরুদ্ধ অবস্থায় আমার সামনে দাঁড়িয়ে আছে, তখন আমি আশিককে বললাম, এত রাতে তুই আমার রুমে কেন ঢুকলি? আশিক তখন বলল, আমি বুঝতে পারিনি আপু, তুমি রুমের মধ্যে কাজকর্মে ব্যস্ত আছো, আমি এখনই বের হয়ে চলে যাচ্ছি।
আশিকের এমন কথা শুনে হঠাৎ করে আমার মাথায় একটা অন্যরকম প্ল্যান আসলো। তারপর আমি আশিককে বললাম, এখানে আমার কাছে এসে বস। তারপর আশিক এক পা দুপা করে মনে ভেতর ভয় নিয়ে তার মুখটা জোড়োসোড়ো করে আমার পাশে এসে বসল। এবার আমি আশিককে বললাম, একদম সত্যি করে বলতো তুই কেন আমার রুমে আসছিস? তারপর আশিক বলল, একা একা আমার রুমের মধ্যে একটুও ভালো লাগতেছিল না, তাই মনে করলাম তোমার সাথে একটু বসে গল্প করে সময় কাটিয়ে আসি। তারপর চোখে ঘুম আসলে রুমে গিয়ে শুয়ে পড়ব। তোমার রুমে ঢুকতেই দেখি দরজা খোলা, তাই ধাপ করে তোমার রুমের মধ্যে ঢুকে পড়ি। কিন্তু রুমের মধ্যে ঢুকে এই দৃশ্য দেখতে পাব আমি কখনো কল্পনা করতে পারিনি। বিশ্বাস করো আপু, আমি যদি জানতাম রুমের মধ্যে এমন দৃশ্য চলছে তাহলে আমি কখনোই তোমার রুমের মধ্যে ঢুকতাম না। এবার আমি আশিককে বললাম, ঢুকে যখন পড়েছিস তাহলে এখন বল, কি জানো তোর চোখে ঘুম আসছে না? আশিক তখন বলল, বারবার শুধু তোমার কথা মনে পড়ছিল। আশিকের মুখে এমন কথা শুনে আমি তো আশ্চর্য হয়ে গেলাম। তারপর আমি আশিককে বললাম, এটা কোন ধরনের কথা বললি তুই? আমাকে কি জন্য মনে পড়বে তোর? এবার আশিক বলল, দুলাভাইয়ের সাথে তোমার ডিভোর্স হওয়ার পর থেকে তুমি কেমন যেন ছুটাছুটি করো। আচ্ছা আপু, তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা জিজ্ঞেস করব? আমি তখন কাঁপু কাঁপু গলায় বললাম, কি কথা বলবি? আশিক তখন বলল, আগে আমাকে বল তুমি রাগবে না। আমি তখন আশিককে বললাম, ঠিক আছে, রাগব না, তুই বল। তারপর আশিক বলল, বিয়ের পরে কি মেয়েদের শরীরের অনেক কিছুর পরিবর্তন আসে? আর একটা কথা হলো, বিবাহিত মেয়েদের বোধহয় গায়ের জামা কাপড়ের প্রতি তেমন একটা খেয়াল থাকে না। বন্ধুরা, আমার ছোট ভাই আশিকের কথা শুনে আমি তো একদম আকাশ থেকে পড়লাম। আমার মনে হচ্ছিল আশিক নিশ্চয়ই তাহলে আমাকে ফলো করে। এই জন্যই কি আমি যখন ওয়েস্টার্ন ড্রেস পরে যখন টিকটক ভিডিও বানাই তখন আশিক আমার গলায় পরা মালার 2টা লকেটের দিকে অপলক কাজটা সম্পন্ন করে শুয়ে পড়ব। বন্ধুরা, আমি আবার রাতে যে কোনো পোশাক পরে ঘুমাতে পারতাম না। শোবার সময় অন্তত নাইট ড্রেসটা পরে আমাকে শুতে হবে, নইলে সারা রাতে একটুও ঘুম হবে না। এবার আমি নাইট ড্রেসটা হাতে করে বাথরুম থেকে চেঞ্জ করে রুমে আসলাম। হঠাৎ করে আমি একটা বিষয় লক্ষ্য করলাম। আমার ছোট ভাই আশিকের খুব যত্ন করে পোষা সেই কাঠবেড়ালিটা আশিকের 2 পায়ের মাঝখান বরাবর, অর্থাৎ প্যান্টের পকেটের ভেতরে ঢুকে 2 পায়ের ওপর ভর করে দাঁড়িয়ে মাথা নাড়াচ্ছে। আমার কাছে এতটা ভালো লাগছিল, মনে হচ্ছিল তাকে 2 চোখ ভরে দেখি। কিন্তু পরবর্তী মনের মধ্যে একটা সংশয় ঢুকে গেল। যখন আশিকের পোষা কাঠবেড়ালিটি তার 2 পায়ের মাঝখানে পকেটের ভেতরে ঢুকে যেভাবে নড়াচড়া করছে, তাতে তো মনে হয় আশিকের জাগনা থাকার কথা। তাহলে কি সে জেগে জেগে ঘুমাচ্ছে, নাকি চোখ বন্ধ রেখেছে, মস্তিষ্ক খোলা রয়েছে? বন্ধুরা, নিশ্চয়ই তোমরা আশিকের পোষা কাঠবেড়ালিটিকে চিনতে পেরেছ। রাত অনেক গভীর হয়ে গেছে, চারদিকে নীরব। এদিকে মাঝে মধ্যে আশিকের নিঃশ্বাসের শব্দের মধ্যে আমি কেমন যেন আশিকের কথা বলার অনুভূতিটাকে অনুভব করতে পারছিলাম। আমার কাছে মনে হচ্ছিল আশিক আমাকে বলছে, আপু, বেশি রাত না জেগে তুমি আমার পাশে শুয়ে পড়ো। আমি তোমাকে অনেক কিছু বলতে চাই। আমি তোমাকে সেই সুখের সন্ধান দিতে চাই যেটা পাওয়ার জন্য তুমি নিজে নিজেই অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছ। এদিকে আমি আশিকের সেই কাঠবেড়ালির মাথা নাড়িয়ে খেলা করাটা দেখে আমি আর স্থির থাকতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল ওটাকে আমি নিজে ধরে আমার হাতের উপর রেখে খেলা করাই। আবার ভাবছিলাম বেড়ালটা আশিকের নিজের যত্ন করে পোষা, ওটা তো কখনোই আমার কথা শুনবে না। এবার আমি চিন্তাভাবনা করে দেখলাম, এখন মুহূর্তে আমি যদি আশিকের পাশে গিয়ে শুয়ে পড়ি তাহলে হয়তো সেটা নিজের ইচ্ছাতেই আমার কাছে চলে আসবে। আজকে আশিকের জন্য নিজের শরীর মন দুটোকেই নিজের প্রতি রাতের মতো একটুও প্রশান্তি দিতে পারলাম না। তারপর আমি আশিকের চোখের দিকে তাকালাম, দেখলাম সত্যি আশিক ঘুমিয়েছে কিনা। তারপর আমি লক্ষ্য করলাম আশিকের 2 চোখের পাতা তুর করে কাঁপছে। এবার আমার মনে আশিককে নিয়ে কেমন যেন একটা সন্দেহ হতে লাগল। আমার মনে হচ্ছিল আশিক বোধহয় জেনে শুনেই নিজের ইচ্ছাতেই আমার রুমে আসছে। নিশ্চয়ই আমার মতো তার মনের ভেতরেও প্রশান্তি পাওয়ার জন্য সে এই কৌশল অবলম্বন করেছে। আশিক হয়তো সরাসরি আমাকে না বলতে পেরে এমন ফোন দিয়ে আটে আমার রুমে আসছে। বন্ধুরা, পৃথিবীর সব মানুষই অভ্যাসের দাস। বিয়ের পরে
আমার স্বামীর কাছ থেকে আমি এক ফোঁটা সুখ অনুভব করতে পারিনি। প্রতিদিন রাতে এসে আমার কাছে যে জিনিসটা নিয়ে উপস্থিত হতো সেটা দেখে আমার মনে হতো কান পরিষ্কার করা কটন বারের কাঠি, যেটা দিয়ে আমি কানের ময়লা পরিষ্কার করব। ছোটবেলা থেকে আমার একটি বদ অভ্যাস ছিল। আমার কখনো ছোটখাটো কোনো জিনিস পছন্দ হতো না। সেজন্য আমার বাবা কখনো মাছ কিনলে ছোট মাছ কিনতে পারত না আমার জন্য। টাকা বেশি লাগলেও বড় মাছ কিনে নিয়ে আসত। তারপর আমি আমার ছোট ভাইয়ের পাশে গিয়ে শুয়ে পড়লাম। এবার আমার মানসিকতা এতটা চেঞ্জ হয়ে গেল যে আমার ভেতর থেকে একটা বিষয় কাজ করতেছিল, যেভাবেই হোক আশিককে আমার বলতেই হবে। কিন্তু সে তো আমার আপন ছোট ভাই। আমি ওকে এই অফারটা দেব কিভাবে? আমার পেটের ভেতর থেকে কথাটা বের হলেও আমার দুটো ঠোঁট দিয়ে কোনোভাবে বের হচ্ছিল না। আমি ফোন দিয়ে আটছিলাম কিভাবে তাকে ঘুম থেকে জাগনা করা যায় এবং আশিককে দিয়ে আমার স্বার্থটা হাসিল করা যায়। কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করলাম আমার কোমরের সাথে কিসের যেন একটা গুতা লাগছে। প্রথমে মনে করছিলাম হয়তোবা ঘুমের মধ্যে আশিকের হাতের কনুই আমার কোমরে লাগছে, কিন্তু পরবর্তীতে যখন আবার পুনরায় গুতা লাগলো তখন আমি চিন্তা করলাম আশিকের কনুইতেই যদি গুতা লাগত তাহলে অবশ্যই আমি একটু হলেও ব্যথা অনুভব করতাম। তারপর কিছু সময় পর আবার সেই একইভাবে কোমরের একটু নিচে গুতা লাগল। আমি আশিকের অপোজিট হয়ে শুয়ে থাকায় নিজের চোখে দেখতে পারছিলাম না। তারপর আমি ঘুরে আশিকের মুখোমুখি হলাম। তারপর দেখলাম আশিকের সেই কাঠবেড়ালিটা আমাদের দুজনের মাঝখানে খুবই লাফালাফি করছে। এবার আমি আমার হাত দিয়ে ওর কাঠবেড়ালটা ধরতে গেলাম, কিন্তু নিজের বিবেকের কাছে একটু বাধাপ্রাপ্ত হলাম। তার কারণ এটা তো আশিকের যত্ন করে পোশাক, খুবই শখের কাঠবেড়ালি। আশিকের অনুমতি না নিয়ে তো আর সেটাকে আমি ছুঁয়ে দেখতে পারি না। এদিকে কাঠবেড়ালটিকে ছুঁয়ে দেখার লোভটা সামলাতেও পারছি না, আবার আশিককেও বলতে পারছি না সে নাক ডাকে ঘুমাচ্ছে। তারপর আমি মনের অজান্তেই সেই কাঠবেড়ালটাকে ডান হাত দিয়ে ধরে ফেলি। এবার আশিক কিভাবে যেন জাগনা পেয়ে গেল। সে আমাকে বলল, কিরে আপু, অবশেষে আর কোনোভাবেই লোভটা সামলাতে পারলে না, তাই তো? আমি আশিকের কথার কি উত্তর দেব বুঝে উঠতে পারছিলাম না। আমার ভেতর থেকে শুধু একটি কথাই উদয় হচ্ছিল, আজকে যে কোনোভাবেই হোক আশিক যে আমার ছোট ভাই, এই মুহূর্তে সেটা আমাকে ভুলে যেতে হবে। কারণ কিছু কিছু সময় মানুষের এমন পরিবেশ পরিস্থিতি আসে, সেই মুহূর্তে নিজের বিবেক বুদ্ধিকে উপেক্ষা করে নিজের মনের চাওয়াটাকে প্রাধান্য দিতে হয়। আমার বেলায়ও ঠিক তাই হয়েছিল। এবার আমি আশিককে বললাম, তুই আমার রুমে কি জন্য ঘুমাতে আসছিস? আমি কি কিছু বুঝি না? আমি তোর বেশ কয়েক বছরের বড়। এবার আশিক আমাকে বলল, সবই যখন বুঝতে পেরেছ তাহলে এত ভঙ্গি করছো কেন? সরাসরি আমাকে বললেই তো পারতে। আমি আশিককে বললাম, তুই আমার মায়ের পেটের আপন ছোট ভাই। অন্য কেউ হলে কখন আমি বলে ফেলতাম, কিন্তু তোকে কিভাবে কথাটা বলবো? তাছাড়া তুই তো অনেক ছোট, তোর অনেক কিছুই সম্পর্কে অভিজ্ঞতা নেই। এবার আমার ছোট ভাই আশিক আমাকে বলল, তুমি আমাকে যেমনটা ভাবছ, আপনি তোমার ভাবনার চেয়েও অনেক অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন একটা ছেলে। তুমি হয়তো ভাবছ আমি এতটুকু একটা ছেলে, আমার আর কতটুকু অভিজ্ঞতা থাকতে পারে। কিন্তু তুমি হয়তো জানো না আপু, তুমি যদি আমাকে একটাবার পরীক্ষা করে দেখতে তাহলে হয়তো বুঝতে। তুমি 4টে মাস যে পুরুষ নামের একটা আমড়া কাঠের ঢেকির সাথে সংসার করেছ, তার চেয়ে সার্বিক দিক থেকে আমি 1000 গুণে গুণান্বিত একজন পুরুষ। আশিকের কথাগুলো আমি যতই শুনছিলাম ততই যেন তার প্রতি দুর্বল হয়ে পড়ছিলাম। কিন্তু আমি আশিককে কিভাবে বলবো, তুই কথাগুলো মুখে না বলে সেই কাজগুলো সম্পন্ন করে আমাকে বুঝিয়ে দে, সত্যি তুই অভিজ্ঞতা সম্পন্ন একজন পুরুষ। এবার আশিক আমাকে বলল, আচ্ছা আপু, তুমি এত সময় ধরে কি ভাবছ? আমি আশিককে বললাম, কই কিছু ভাবছি না তো। আশিক তখন বলল, নিশ্চয়ই তুমি কিছু ভাবছ, আর এই মুহূর্তে যেটা ভাবছ সেটা আমি জানি। এবার আমি আশিককে বললাম, বলো তো আমি এই মুহূর্তে কি ভাবছি? আশিক তখন বলল, আমি তোমার ছোট ভাই, তুমি আমাকে কিভাবে সেই অফারটা করবে লজ্জায় বলতে পারছ না, শুধু কৌশল খুঁজছ। আশিকের কথা শুনে তো আমি একদম হতভম্ব হয়ে গেলাম। ও এতটুকু বাচ্চা ছেলে কিভাবে আমার মনের কথা বলতে পারল? তাহলে কি আমি আপুকে নিয়ে যেমনটা ভাবছি আমার মতো আপু আমাকে নিয়ে ভাবছে? এবার আমি আশিককে বললাম, একটা সত্যি কথা বলবি ভাই? আশিক তখন বলল, আজকে এই মুহূর্তেই গভীর রাতে আমি তোমার কাছে একটি কথা মিথ্যা বলবো না, কারণ এখন আমি এই মুহূর্তে ভুলে গেছি তুমি আমার বড় বোন। তুমি আমাকে যা জিজ্ঞেস করবে আমি সব কথা সত্যি বলবো। এবার আমি আশিককে বললাম, আমিও চাই কিছু সময়ের জন্য তুইও ভুলে যা আমি তোর বড় বোন।
এমনকি আমিও কিছু সময়ের জন্য ভুলে যেতে চাই তুই আমার আপন ছোট ভাই। তারপর আশিক আমাকে বলল, সেটা না হয় পরে ভেবেচিন্তে দেখা যাচ্ছে, আগে বল তুমি আমাকে কি যেন জিজ্ঞেস করতে চাইলে। এবার আমি আশিককে বললাম, আমি তোকে বলতে চেয়েছি কবের থেকে তুই আমাকে নিয়ে এসব ভাবনা চিন্তায় মগ্ন হয়েছিস। এবার আশিক আমাকে বলল, দুলাভাইয়ের সাথে ডিভোর্সের পর বেশ কয়েকদিন আমি তোমার মন খারাপ দেখে তোমার পাশাপাশি থাকার চেষ্টা করছিলাম। তোমার মন খারাপ দেখে আমারও ভালো লাগত না। তারপর হঠাৎ একদিন লক্ষ্য করলাম তোমার মন মেজাজটা খুবই উৎফুল্ল দেখা যাচ্ছে। তোমার এই খুশির কারণে আমি বুঝে উঠতে পারছিলাম না। আমার খুব জানতে ইচ্ছে হলো আমার আপু হঠাৎ করে এতটা পরিবর্তন হলো কিভাবে। তারপর একদিন রাতে আমি তোমার রুমে যাচ্ছিলাম তোমার সাথে কথা বলার জন্য। হঠাৎ করে তোমার রুমের দরজার সামনে যেতেই তোমার রুম থেকে আমার কানে একটা শব্দ আসে। আমি সেখানেই থমকে দাঁড়িয়ে যাই। এই শব্দটা আমার কানে পরিচিত বলে মনে হচ্ছিল। আমি হয়তো এই আওয়াজটা কোথাও শুনেছি। তারপর আমি জানার চেষ্টা করছিলাম এই আওয়াজটার উৎপত্তি হলো কোত্থেকে। তোমার রুমের দরজা ধাক্কা দিয়ে দেখি ভেতর থেকে আটকানো, কোনোভাবেই তোমার রুমের ভেতরে দেখা যাচ্ছিল না। এই শব্দটা আমার কাছে এতই শ্রুতিমধুর লাগছিল যে বারবার তোমার রুমের মধ্যে আমাকে টানছিল। তারপর আমি বাড়ির গেট খুলে তোমার রুমের পিছন সাইডে জানালার কাছে চলে যাই। তোমার রুমের জানালাটা তো লোহা এবং স্টিল দিয়ে বানানো, তাই এখানেও কোনো ফাঁকফোকর নাই যে আমি ভেতরটা দেখতে পাবো। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর ছোট্ট একটা ফুটো দেখতে পেলাম। হয়তোবা জানালাটা বানানোর সময় মিস্ত্রি সাহেব ওয়েল্ডিং করার সময় তার অজান্তেই সেই জায়গাতে ছোট্ট একটা ফুটো হয়েছিল, সে একটুও টের পায়নি। তারপর আমার একটি চোখ দিয়ে সেই ফুটোর ভেতরটা নিরীক্ষ করে দেখার চেষ্টা করছিলাম। এবার আমি সাকসেস হলাম। আমি দেখতে পেলাম আওয়াজটা কোত্থেকে কিভাবে আসছিল, কিন্তু তারপরে যা দেখলাম সেই দৃশ্যের কথাটা আমি তোমাকে বলতে যাচ্ছি না। এবার আশিকের ওপর আমার প্রচণ্ড রাগ উঠে গেল, কারণ তার গল্প শুনে আমার ভেতরে এতটাই প্রশান্তি লাগছিল যে মনে হচ্ছিল আজকে সারা রাত ধরে ওর মুখের কথাগুলোই আমি শুনি। তারপর আমি আশিককে বললাম, সব কথাই যখন বলে ফেলেছি তাহলে আর বাকিটুকু পেটের মধ্যে রেখে লাভ কি, তোর কথাগুলো শুনতে আমার খুব ভালোই লাগছে। এবার আশিক বলল, তারপর আমি দেখলাম তুমি নিজেকে একটু ভালো রাখার জন্য কত রকম চেষ্টা করে যাচ্ছ। সেদিন থেকে আমি তোমাকে অন্য রকম এক দৃষ্টিতে দেখা শুরু করলাম। আমার ভেতরে আলাদা একটা অনুভূতির জন্ম নিল। সেদিন থেকে তোমার জানালার পাশে দাঁড়িয়ে থাকা আমার একটা নেশায় পরিণত হয়ে গেল। তবে সেদিন আমার মাথায় আরেকটি ভাবনা শুরু হলো। আমি ভাবতাম আমার আপুটা মানসিক একটু শান্তি পাওয়ার জন্য একা একা কতটা কষ্ট করে। প্রায় প্রতিদিনই আমি তোমার এসব কার্যকলাপ দেখতে থাকলাম। আমার মনের ভেতরে একটা কথাই উদয় হতে থাকল, আমার আপুকে যদি আমি একটা বার এই কাজে সাহায্য করতে পারতাম তাহলে আমার আপুটা কতই না খুশি হতো। আমি অনেক দিন তোমাকে বলার চেষ্টা করেছি, আপু আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু কখনোই মুখ দিয়ে বলে সাহস পাইনি। হয়তো তুমি আমার কথাগুলো শুনে কি ভাবছ জানি না, তবে বিশ্বাস করো আপু, তুমি হয়তো ভাবছ আমি এতটুকুন ছোট মানুষ, হয়তো তোমাকে এই উপকার করতে পারবো না। তবে বিশ্বাস করো তুমি আমাকে, যদি এখন এই মুহূর্তে পরীক্ষাস্বরূপ একটাবার চান্স দাও তাহলে আমি তোমাকে বুঝিয়ে দিতে পারবো তোমার ভাই একটা ঝালওয়ালা মরিচ। এবার আমি আশিককে বললাম, তুই যেহেতু এতদিন ধরে দেখছিস আমি রুমের মধ্যে প্রতিদিন রাতে নিজের একটু প্রশান্তির জন্য কত কষ্ট করছি, তাহলে একটাবার আমাকে বলতে পারতি। তবে আজকে আর আমি তোকে কোনো কিছুতেই নিষেধ করতে চাই না। আমি তোকে কখনো ভালো মন্দের তফাৎ বোঝাতে যাব না। বাবা মা তো অনেক দিন ধরে চেষ্টা করছে, তেমন কোনো ভালো পাত্র পাচ্ছে না যার হাতে আমাকে তুলে দিবে। অবশ্য তারা যদি একটু জরুরিভাবে চেষ্টা করত তাহলে আমার জন্য কত বড় উপকার হতো আমি কাউকে বলে বোঝাতে পারব না। আমার এই কথা শুনে আশিক এবার আমার উপর একটু মনক্ষুণ্ণ হল। আমি তার মুখের এক্সপ্রেশন দেখে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার আশিক, হঠাৎ করে তোর মন খারাপ হয়ে গেল, কারণ কি? আশিক এবার আমাকে বলল, এত তাড়াহুড়ো করে ছেলে দেখার দরকার কি, আর কিছুদিন পরে বিয়ে করলে হতো না? আশিকের এই কথায় প্রমাণ করে সে আমাকে কি বলতে চাচ্ছে। এবার আমি আশিককে বললাম, আরে ধুর বোকা ছেলে, বিয়ের কথা বললেই কি বিয়ে হয়ে যায় নাকি? তাছাড়া তুই যখন বলছিস তখন আর আমার এত তাড়াহুড়ো করে বিয়ে করার দরকার কি? তবে তোর আজকে আমি একটা পরীক্ষা নেব। যদি তুই এই পরীক্ষায় উত্তীর্ণ হস তাহলে আমি সিদ্ধান্ত নেব আমি কতদিন পরে বিয়ে করব। এবার আশিক আমাকে বলল,
তাহলে আর দেরি করছো কেন? পরীক্ষা দেওয়ার জন্য আমাকে প্রস্তুতি নিতে দাও। এবার আমি আশিককে বললাম, ঠিক আছে, তুই পরীক্ষা দেওয়ার জন্য সম্পূর্ণ কালি ভরা কলম নিয়ে রেডি হ, আমি প্রশ্নপত্র নিয়ে আসতেছি। তারপর আশিক আমাকে বলল, আপু, তুমি আমার কলম নিয়ে টেনশন করো না, আমি কলমে একদম ভরপুর কালি ভরে রেখেছি। ৩-৪ ঘন্টা ধরে লিখলেও আমার কলমে কালি ভরাবে না। আশিকের কথা শুনে আমি বুঝতে পারলাম সে সব রকমের প্রস্তুতি নিয়েই আমার রুমে প্রবেশ করেছে। তারপর আমি আশিকের কাছ থেকে উঠে ওয়াশরুমের দিকে গেলাম। কিছু সময় পর এসে দেখলাম আশিক পরীক্ষা দেওয়ার জন্য একদম প্রস্তুত। সে তার কলমটি বাম হাতে রেখে নাড়াচাড়া করছে, হয়তোবা খাটার অপেক্ষাতে আছে। আমি হুকুম দেওয়ার সাথে সাথে সে শুরু করতে পারে। আশিকের এমন আগ্রহ দেখে আমার ভালোই লাগছিল। এবার আমি এসে খাটের উপর বসলাম। আশিক আমাকে বলল, এত দেরি করে লাভ কি আপু, তুমি হুকুম দিলেই তো আমি লেখালেখি শুরু করতে পারি। বন্ধুরা, তোমরা আমার ইশারা ইঙ্গিতের কথা বুঝে উঠতে পারছো কিনা জানি না, তবে গল্পটি মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করো, তোমাদের অনেক কিছুই হয়ে যাবে। তারপর আমি আশিকের হাতে থাকা কলমের দিকে তাকিয়ে থাকলাম। আশিকের হাতের কলম দেখে আমি একটু আশ্চর্য হলাম। তারপর আমি আশিককে বললাম, এ আবার কেমন কলম? অন্যদের কলমের চাইতে দেখছি অনেকটাই আলাদা। আশিক তখন বলল, আজকে আমি পরীক্ষাটাও দেব ভিন্নভাবে। এবার আমি আশিককে বললাম, পরীক্ষার হলে সবাইকে কিন্তু চুপচাপভাবে পরীক্ষা দিতে হয়, একটুও উচ্চ শব্দ করা যাবে না। আশিক তখন বলল, আমি তো সেরকম ধরনের ছাত্র না, আমি আবার একদম চুপচাপ থাকতে পারি না। যদি এত গাইডলাইনের মধ্যে দিয়ে আমাকে পরীক্ষা দিতে হয়, তাহলে আমি এখন এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি। আশিকের কথা শুনে আমি বুঝতে পারলাম ওর দ্বারা অনেক কিছুই সম্ভব, কারণ যে পুরুষের মধ্যে রাগ আর জেদ আছে সেই তো প্রকৃত পুরুষ। তারপর আমি আশিককে বললাম, না না, তোকে চলে যেতে হবে না, এখন আমি তোকে প্রশ্ন আর খাতাপত্র সব বুঝিয়ে দিচ্ছি, তুই একটু নিয়ে লেখার চেষ্টা করিস। এবার আশিক আমাকে বলল, আমি তো আর 1 মিনিটও সময় নষ্ট করতে চাচ্ছি না আপু। তারপর আমি সব কিছু ক্লিয়ার করে ওকে বুঝিয়ে দিলাম। এরপর আমার ছোট ভাই আশিক যে কার্যকলাপগুলো করল, সেই ঘটনাটা আমি তোমাদের এই ভিডিওতে বলতে পারছি না। যদি তোমরা সত্যি সম্পূর্ণ ঘটনা শুনতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পরের পর্বে আপলোড করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, নিজেদের পরিবারের দিকে খেয়াল